বাংলাদেশ থেকে যে 10 দফা চুক্তিতে মুচলেকা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, সেইখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে, কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদবদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া, এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালে জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় এখানে একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিং এ কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত ডোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, যেখানে বাংলাদেশ যাচ্ছে, এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে, তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স, এগুলো আসলে এই মরিশাসেই আলোচনা হবে এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে 2জন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে যে শেখ হাসিনাকে চাইলেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন যে আদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, which are baseless, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেকা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা সেটি বন্ধ করা হবে। কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন সেটি বন্ধ করা হবে। কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিও বাতিল করা হবে এবং আইসিটির এই অংশটি বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেকা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন।
কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেননি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার, এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি, এবং সেখানে কোনো কিছু কোনো নিশ্চয়তা নাই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড, আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিং গুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল। মানে তারেক রহমানের ভারত সফর বলুন কিংবা আগামী 1 বছর 1.5 বছর আমরা এটা পর্যবেক্ষণ না করি এবং ততদিনে কি দাঁড়ালো সে ততক্ষণ পর্যন্ত আমরা মানে এটাকে কসমেটিক সম্পর্ক বলার কোনো কিন্তু আমি সুযোগ দেখছি না। কারণ দুই তরফ থেকে, বিএনপির তরফ থেকে তো যেটা জানেন অনেক অপ্রকাশ্য কথা শোনা হয়, আর প্রকাশ্য আমরা দেখছি যে তাদের এখন ভারতকে খুবই দরকার, বিশেষ করে অর্থনৈতিক যে সমস্যা চলছে, বাংলাদেশের জ্বালানি তেলের সংকট, যেখানে ভারত বারবার সহযোগিতা করে যাচ্ছে তারেক রহমানের সরকারকে। এটা একটা জিনিস আছে, অর্থাৎ তারেক রহমানের সরকার থেকে অনেক আপনার ভেতর থেকে অনেক ধরনের প্রয়োজন আছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, যার জন্য আমরা দেখছি যে তারা অনেক বৈঠক টৈঠক করছেন। কিন্তু ভারত এই অর্থনৈতিক সহযোগিতা ছাড়া রাজনৈতিকভাবে কিভাবে রেসিপ্রোকেট করে সেটা দেখা পর্যন্ত আমাদের এই সম্পর্ক ঠিক স্বাভাবিক হয়েছে বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন স্বাভাবিক সেটা বলার সুযোগ নেই। এবং বলা যায় যে একটা অবস্থার বেশ পরিবর্তন হয়েছে, বিশেষ করে ইউনূস চলে যাওয়ার পরে। এই যে ইউনূস চলে যাওয়ার পরে পরিবর্তন হলো আপনি বলছিলেন এবং আমরাও লক্ষ্য করছি, কিন্তু অনেক জায়গায় আলোচনা আছে যে তারেক রহমানের সরকার হওয়ার, বিএনপির সরকার গঠনের পিছনে ভারতের একটা বড় ভূমিকা আছে এবং নানা শর্তর কথা শোনা যায়। আপনি একজন কূটনীতিক হিসেবে এটাকে কিভাবে বিশ্লেষণ করেন, কিংবা আপনার জানা কি আসলে? আমি মনে করি যে শর্ত যেগুলো শোনা যায় এগুলা সব হলো স্পেকুলেটিভ, মানে যারা কল্পনা করছেন। একটা বোঝাপড়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আপনার যদি বলেন যে কি ধরনের বোঝাপড়া হতে পারে, সেটা হতে পারে তারেক রহমান ক্ষমতায় থাকবেন নির্বিঘ্নে, এটা হতে পারে। কিন্তু এর বাইরে যেসব জিনিস আমরা শুনি বা করি, আমি ব্যক্তিগতভাবে স্পেকুলেশন করি না, ফলে ওগুলা সব কাল্পনিক। যিনি কল্পনা করছেন কেউ কিন্তু কিছু দেখেনি। বরঞ্চ আমরা যেই খলিল সাহেব ভারতে গিয়ে যে বৈঠক করলেন বা যা এই পর্যন্ত আমরা দেখলাম, যা প্রকাশিত হয়েছে, তার আলোকে অপ্রকাশিত জিনিসগুলো কিরকম হতে পারে সেই ধরনের একটা বিশ্লেষণ বা চিন্তা ভাবনা করা যেতে পারে যুক্তির ভিত্তিতে। কিন্তু বাজারে যেসব আপনার অনেক কথাবার্তা প্রচলিত আছে সেগুলো অনেকটা হলো যে মানুষ অনেক ধরনের কল্পনা করে, আর আরেকটা হলো যে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে অনেক গুজব আমার চোখে খুব বেশি ধরা পড়ে। কেন? কারণ হলো যে অন্য বিষয় তো আমি অত জানি না, কিন্তু ফরেন মিনিস্ট্রি কিভাবে কাজ করে, ভারতের বলুন বাংলাদেশের বলুন যে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেগুলো জানি বলে সুতরাং এই ক্ষেত্রে যারা অনেক বেশি কথাবার্তা বলেন তাদের কথার অন্তঃসার শূন্যতা বোঝা আমার জন্য একটু সহজতর হয় আর কি। এই যে ভারত সফর করলেন, আনঅফিশিয়ালি সফর করলেন খলিলুর রহমান, এবং তার আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করে আসলেন, এইটার মধ্যে কোনো কিন্তু দেখেন কিনা ভারত সফরে যাবেন একথা শোনার পরেই তিনি যুক্তরাষ্ট্রে গেলেন, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ডেকে পাঠালো কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন, যে ভারত যাওয়ার আগে যুক্তরাষ্ট্র হয়তো তাকে তাদের কোনো অবস্থান ব্যাখ্যা করেছে। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি ডিপ্লোমেসি নিয়ে কাজ এটা খুব পরিষ্কার, আপনার তারেক রহমানের সরকারে যে খলিলকে গ্রহণ করা হয়েছে এইটা আপনি দেখেন 3টা জিনিসের উপর গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। আমরা দেখেছি
বিএনপির এখন সবচেয়ে শক্তিশালী মন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি সহ বিএনপির আরো নানা পর্যায়ে কিন্তু বলা হয়েছিল তারা 3 জন উপদেষ্টার পদত্যাগ চান, যার মধ্যে ছিল এই খলিল, ডক্টর খলিল। এটা তো সুস্পষ্ট। সেখান থেকে যে তারেক রহমান সাহেব ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করলেন, এটা আপনার কিসের বেসিসে হতে পারে? এক হতে পারে বিদেশি চাপ। খলিল সাহেবের তো পাবলিক ইমেজ যেটা আপনার শোতেও বলা হয়, বিশেষ করে আমার খুব প্রিয় আপনার আলোচক সাইফুল ভাই বলেন যে সে একজন ডাবল এজেন্ট, অর্থাৎ সে ভারতীয় এজেন্ট এবং মার্কিন এজেন্ট। খুবই স্বাভাবিক, কারণ হলো যে এইটা হওয়া ছাড়া খলিল আসতে পারে আরেকটা কারণ থাকতে পারে আপনার, আমরা যেটা লন্ডনে তারেক রহমান আর ইউনূসের মধ্যে যে দফা রফা হয়েছিল, সেখানে খলিলের একটা বড় ভূমিকা ছিল। সেখানে তার কৃতজ্ঞতা স্বরূপ তারেক রহমান খলিলকে ঢুকাতে পারে, অথবা অর্থাৎ অন্য বিদেশিদের চাপে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের হোক, ভারতের হোক, বা 2 দেশেরই হোক। এর বাইরে কিন্তু আমি কোনো তৃতীয় কারণ খুঁজে পাই না। আরেকটা জিনিস আছে যে হ্যাঁ, খলিল নিজে খুব ওস্তাদ পাবলিক রিলেশনস, অর্থাৎ সব দলের সাথে যোগাযোগ রাখা, এগুলা করা। দেখেন সে কিন্তু পিনাকির মাধ্যমে কিন্তু ইউনূসের সরকারে ঢুকেছিল। পরে আমি এই পিনাকির বাণীতে দেখলাম ঢুকে পিনাকি যখন খলিলের কাছ থেকে তথ্য চাচ্ছিল, পিনাকিকে খলিল বলে দিল যে আমি এখন সরকারে আছি, আমি সরকারের কোনো তথ্য আপনাকে দিতে পারবো না। ফলে পিনাকি গেল খলিলের উপর ক্ষুব্ধ হয়ে। অর্থাৎ খলিল কিন্তু জানে কিভাবে পিনাকির মতো আবর্জনাকে ব্যবহার করে আপনার স্বার্থ হাসিল করা যায়। হ্যাঁ, এইরকম একটা চালাক মানুষ, তাকে স্বভাবতই আমি কোনো যুক্তি দেখি না তারেক রহমান সরকার তাকে তার সরকারে অন্তর্ভুক্ত করার। এটার আরো একটা বড় প্রমাণ হলো, দেখবেন খলিলকে কিন্তু কোথাও একা যেতে দেখা যায় না। এটা পৃথিবীর কোথাও পাবেন না যে পররাষ্ট্রমন্ত্রীও যাচ্ছে, সাথে সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও একই সাথে আপনার বিদেশ সফর করছে। আমরা কিন্তু তুরস্কে গেল খলিল সাহেব, সেখানে তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবকে দেখলাম। তারপরে আপনার দিল্লিতে গেল, সেখানে দেখলাম। মরিশাসে একটা ছবিতে দেখি ওইখানেও কিন্তু এই হুমায়ুন কবির সাহেব বসে আছেন। তার মানে হলো যে জিনিসটা অনেকটা গোয়েন্দার মতো চলছে খলিলের পেছনে। আপনি দেখবেন সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ কেউ হলে, মন্ত্রী টন্ত্রী হলে, কেউ যদি আপনার হোটেল সোনারগাঁয়ে যায়, সেখানে কিন্তু একটা লোক গিয়ে বসে থাকে, ওই লোক জানেও না। অর্থাৎ আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, অথবা আরেকটা যেটা আছে, যেটা কি বলে না, এনএসআই এর একটা গিয়ে কিন্তু বসে থাকে। এগুলো আমাদের পেছনে বসে থাকতো, কারণ ওদের তো আসলে অন্য কোনো কাজ নাই। আর এখন খলিলের অবস্থা হয়ে গেছে ওই রকম। খলিলের পেছনে আপনার গিয়ে পেছনে পেছনে এই হুমায়ুন কবির সাহেব লেগে আছে। সুতরাং তারেক রহমানের সরকারের মধ্যে কিন্তু ওনারা দেখিয়েও দিচ্ছেন যে একটা অবিশ্বাসের খেলা চলছে। সেই অবস্থায় কিন্তু সবকিছু হচ্ছে। আপনার প্রশ্ন মতো খেয়ে না, আমি বলছি না, অসুবিধা নেই, একেবারেই পারফেক্ট জায়গায় আসছেন। এই যে খলিল সম্পর্কে যে অবিশ্বাসটা, এই অবিশ্বাস হলে তাহলে সম্পর্কের উন্নতি দেশগুলোর সঙ্গে কিভাবে হবে? খুব জটিল। আমি মনে করি এটা তারেক রহমান সরকারের একটা বড় সীমাবদ্ধতা। উনি যদি ওনার রাজনৈতিক যারা নেতা আছেন, বিশেষ করে আমরা শুনেছিলাম যে উনি আমির খসরু মাহমুদ চৌধুরীকে পররাষ্ট্রমন্ত্রী করবেন, এটা শুনেছিলাম অনেক জায়গায়। আমি তো আর বিএনপির কিছু জানি না, কোনো রাজনৈতিক দলেরই তেমন খবর জানি না। তো সেটা হলে ওনার জন্য অনেক কমফোর্টেবল হতো নিশ্চয়ই। এখন যেটা হয়ে গেছে, কারণ খলিল দেখবেন যে খলিল এমন টাইপের মানুষ, যদি এরপরে আওয়ামী লীগের সরকার আসে, সে ওখানেও পররাষ্ট্রমন্ত্রী হয়ে যেতে পারে। মানে এই পর্যায়ের একজন আপনার চালবাজ লোক। সুতরাং এটার একটা সুবিধা হলো তার থেকে খুব বেশি ভয়েরও কিছু নাই। আবার তাকে কখনোই আপনি তাকে আপনি কখনোই সেভাবে বিশ্বাসে আনতে পারবেন না। এবং খলিলের পক্ষ থেকে যেটা সুবিধা হলো যে সে সবসময় বিদেশিদের পারপাস সার্ভ করে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আপনার ব্ল্যাকমেইল করে রাখে। অর্থাৎ আমার এই যোগ্যতা আছে এইখানে, মানে এটা একটা অত্যন্ত কুৎসিত ব্যাপার আর কি। খলিলের জন্য এটা কুৎসিত। কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ এরকম চাকরি করতে পারে না একমাত্র স্বার্থ ছাড়া। আবার রাজনৈতিক নেতা তারেক রহমানের জন্য এটা
এটা একটা একটা আমি মনে করি যে মানে তারেক রহমান সাহেব এগুলো বোঝেন না এটা বলবো না, হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু সত্য কথা হলো যে এটা একটা আপদ। না তাইলে এই যে আমরা নানা সন্দেহ হয় যে আমেরিকা এবং ভারতের হয়েই তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই কারণেই কি আসলে খলিলের পিছনে আরেকজন গেটিস দিয়ে রাখা হলো যে কোথায় কি বলে কথা হয় এগুলো একটু খোঁজখবর রাখো? এছাড়া এত অস্বাভাবিক ভিজিট তো কোথাও দেখবেন না আপনি, পৃথিবীর কোথাও দেখবেন না আপনি। ভারতে ঠিক আছে কিনা এই মুহূর্তে জানি না, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অনেক জায়গায় থাকে, তারা তো এইভাবে মানে সবসময় সফরগুলো করে, একজন এখানে যায় আরেকজন ওখানে যায়, এরা তো একেবারে মানিক জোড়ের মতো যাচ্ছে বিভিন্ন জায়গায়, যেটার আর কোনো ব্যাখ্যা কিন্তু নাই, কাজ তো কিছু না এগুলা, যে কাজে যাচ্ছে এখানে অনেক কাজ যে তাকে লাগবেই, এগুলো তো কিছু না। এটার আপনার কোনো ব্যাখ্যা নাই বিশ্বাসহীনতা ছাড়া, অর্থাৎ একজনের পেছনে আরেকজন থেকে মানে খলিল কোনো অবিশ্বাসের কাজ করছে কিনা তারেক রহমানের বিরুদ্ধে সেটা পর্যবেক্ষণ করা তো হুমায়ুন কবিরের কোনো কাজ আমি দেখছি না। একেবারে আরেকটা বিষয় জানি, তাহলে ভারতের সাথে যে সম্পর্কটা আমরা এতদিন ঢাকা না দিল্লি করলাম, এটাই কেনই করলাম, আর এখনই বার কেন আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য জোরালো তৎপরতা চালাচ্ছি বা ভারতও জোরালো তৎপরতা চালাচ্ছে? ভারত কেন জোরালো তৎপর, এটা বেশ গভীর বিশ্লেষণের দাবি রাখে, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার সুযোগ দিতে চান আমি যেতে পারি, বাট এটা অল্প কথায় কিন্তু উত্তর দেওয়া যাবে না। বলেন, আপনি বলেন, সময় গভীর আছে একটা প্রশ্ন। আমাদের সময় আছে, বলেন। আচ্ছা, প্রথম কথা হলো যে প্রশ্নটা বললেন যে আমরা যেটা দেখলাম যে যেটা হলো যে ভারত দিল্লি না ঢাকা বলে যে জঙ্গি উত্থান হলো, যেটার মূল স্লোগান এটাই। দেখেন আমি আগেও বলেছি জঙ্গিরা যে বাংলাদেশে, এটা এত বিস্তৃত আলোচনা এবং আমার শারীরিক সক্ষমতা এই মুহূর্তে এতই কম, আমি ভয় পাচ্ছি পুরোটাতে ঢুকতে। শুরু করি, দেখা যাক। জঙ্গিরা আপনার যে সার্থকতাটা পেল, তাদের যে সাফল্য তারা 2024 সালে পেল, ফরচুনেটলি আমি কিন্তু বিএনপির প্রতি অত্যন্ত রেসপেক্টফুল, যেহেতু তাদের জনসমর্থন আছে, তারেক রহমানের প্রতি রেসপেক্টফুল, বিএনপি সরকারের প্রতি রেসপেক্টফুল, যিনি আমাদের ছেড়ে চলে গেলেন বিএনপি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমি ওনার প্রতি অত্যন্ত রেসপেক্টফুল। সুতরাং বিএনপির যেসব ভাইয়েরা বোনেরা এটা শুনবেন, আমাকে শত্রু হিসাবে দেখবেন না, আমি আপনাদের রাজনৈতিক সমর্থক না, কিন্তু আপনাদের বিরুদ্ধে অহেতুক কথাবার্তা বলা আমার অভ্যাসে নাই, এটা বলে শুরু করি। কিন্তু তারপরে এটা বলতে হবে 2024 সালের যে জঙ্গি কোয়ালিশন আমরা দেখেছি, তার সবচেয়ে বড় পেশি শক্তি কিন্তু ছিল বিএনপি, এবং বিএনপির যদি আমরা রাজনীতিটা আমরা খেয়াল করি দেখবেন এটার মূল অস্ত্র, অর্থাৎ বিএনপির বাংলাদেশে মূল জনসমর্থন আদায়ের পেছনেই কিন্তু ওই অস্ত্রটাই কাজ করেছে, হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতা, যেটার একটা চূড়ান্ত উদাহরণ ছিল আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 96 ইলেকশনের আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে যদি ভোট দেয়া হয় তাহলে মসজিদে মসজিদে এখন থেকে উলুধ্বনি শোনা যাবে, মনে আছে কিনা আপনার? মনে আছে। মজার বিষয় হলো আমি যখন ইজিপ্টে গিয়ে মসজিদে উলুধ্বনি শুনলাম, আমি কিন্তু জানেন বেদিশা হয়ে গিয়েছিলাম যে মসজিদে কেন উলুধ্বনি হয়, কারণ আমার মধ্যে তো ওইটা কাজ করছে যে বেগম খালেদা জিয়া মসজিদে উলুধ্বনির কথা বলেছিলেন, এটা জাস্ট একটা মানে নিজের যেভাবে এটা শখ পেয়েছিলাম সেটা বললাম। আমি ইজিপ্টে গিয়ে দেখি যে মসজিদে উলুধ্বনি হয়, একটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু জিনিসটা হলো যে খুব হাস্যকর আর কি। আরেকটা উনি বলেছিলেন বেগম খালেদা জিয়া যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফেনী থেকে বাকি অংশ ভারত হয়ে যাবে। দেখেন কোন পর্যায়ের, অর্থাৎ বেগম খালেদা জিয়া কিন্তু জানতেন যে আসলে এগুলো কিচ্ছু হবে না, কিন্তু উনি যেহেতু একটা রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন জিয়াউর রহমানের, বা উনি যেহেতু বিএনপির কর্ণধার ছিলেন, ওনাকে যেহেতু ওনার ভোট ব্যাংকে খুশি রাখতে হবে সেজন্য উনি কথাগুলো বলেছেন। এইভাবে কিন্তু বিএনপি আপনার ভারত বিরোধিতা করেই গেছে একেবারে। আমরা এর মধ্যে আবার দেখেছি শেখ হাসিনা সরকারের সময় আপনার এই যে রিজভী সাহেব বিএনপির, উনি ওনার স্ত্রীর শাড়ি পরালেন যে ওনার ভারতের এইটা। আর একটা জঙ্গি জামাত, যেটা এদের তো আপনার বিশেষ করে জামাতের আনঅফিসিয়াল যে অংশটা, যেটা পুরো জঙ্গি হেফাজত, এদের এজেন্ডা তো হলো যে আপনার গাজওয়াতুল হিন্দ করা, অর্থাৎ ভারতকে আক্রমণ করে ভারতের সব সহায় সম্পত্তি দখল করা, পরাজিত করে ভারতের সব নারীদের আপনার দাসীর রূপে গ্রহণ করা, এটা হলো তাদের স্বপ্ন।
এবং তাদের ঘৃণাটাও এই পর্যায়ে। এবং বিএনপির ভারত বিরোধী নীতি, অর্থাৎ ভারত বিরোধিতাটাকে ক্যাশ করা এবং জঙ্গিদের আপনার ঘৃণা ছড়ানো, এটা আবার এসেছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা হিসাবে। দেখেন জিনিসগুলো কেন আমি আপনাকে প্রথমে সাবধান করলাম, এটা কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়। ঘৃণাটা কোথা থেকে আসছে আগে আমাদের বুঝতে হবে। তাহলে বিএনপি ভারত বিরোধিতা করে, জঙ্গিরা ভারত ঘৃণা ছড়ায়, হিন্দু ঘৃণা ছড়ায়, এইটা কিন্তু মূলত এসছে পাকিস্তানিরা এবং পাকিস্তানের বাংলাদেশি দোসররা, তারা যে 1971 সালে পরাজিত হলো, যেই পরাজয়ের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভারত একটা অত্যন্ত ক্রুশিয়াল সমর্থন দিল, ক্রুশিয়াল প্রয়োজনীয়, একেবারে আপনার অত্যন্ত প্রয়োজনীয় সমর্থন দিল। ফলে ভারত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ, এই দুটোর যে বিরোধী পক্ষটা ছিল, তারা এত ক্রিয়েটিভ ছিল যে তারা এটা পেয়ে গেছে যে ইসলাম ধর্মকে ব্যবহার করে, সাধারণ আপনার ধর্মপ্রাণ মুসলমানের বিশ্বাসটাকে ব্যবহার করে তারা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাকে আপনার বড় একটা আবিষ্কার করে ফেললো, যে এই ঘৃণাটা দিয়ে বাংলাদেশে এই যতদিন এই ঘৃণাটা তারা চালু রাখতে পারবে, ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি ছিল তাদের কিন্তু কেউ আর পরাজিত করতে পারবে না। অর্থাৎ এখন অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে, আপনি যদি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আপনি যদি বাংলাদেশে পরাজিত করতে চান, আসলে মূলত ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণাকে পরাজিত করতে হবে। এটা গেল একটা দিক আপনার প্রশ্নের, যে আমাদের আগে বুঝতে হবে যে এই ভারত বিরোধিতাটা কোথা থেকে এসছে। এরা মানুষের মগজ ধোলাই করে করে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে লাগিয়ে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা এবং সম্পূর্ণরূপে মিথ্যা কথার উপর। হ্যাঁ, আপনি আমাকে যদি কখনো প্রশ্ন করেন ভারত বাংলাদেশ সম্পর্কে, আমি আগে দুটো বলতাম, এখন তিনটা জিনিস বলবো। তিনটা জিনিস এখানে আসা আউটস্ট্যান্ডিং, যেটা যে কোনো দুইটা প্রতিবেশী দেশের মধ্যেই আছে পৃথিবীর যে কোনো জায়গায়, এবং যেটা খুবই স্বাভাবিক। কিন্তু এই তিনটার বাইরে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলে হিন্দুদের বিরুদ্ধে এবং আপনার ভারতের বিরুদ্ধে আপনার এই তারা এটাকে ক্যাপিটালাইজ করেছে ওইখান থেকে, যে তারা যে পরাজিত পাকিস্তানি শক্তি, কিন্তু তারা যে তাদের পরাজয়টাকে মেনে নিতে পারেনি এবং তাদের পরাজয়টাকে তারা বিজয়ে রূপান্তর করার জন্য এমন একটা ক্রিয়েটিভ কিন্তু মিথ্যা, এমন একটা মানুষের আবেগের মধ্যে জাত এমন একটা ঘৃণাকে বেছে নিল, যা বাংলাদেশে সবসময় কার্যকর হয়েছে। যেখান থেকে এসেছে আপনার ভারত না দিল্লি, যে দিল্লি না ঢাকা না দিল্লি, আপনার সেই স্লোগান। তারপরে আপনি প্রশ্নটা যদি আরেকবার করেন, আমি একটা অংশ কভার করি। আমি বলছিলাম যে এই যে ঢাকা না দিল্লি বলতে বলতে আজকে তো আবার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যে সম্পর্কটা 19 মাসে কিম তলানিতে চলে গেছিল, সেটা উন্নতির জন্য বাংলাদেশ যেমন চেষ্টা করতেছে, অন্যদিকে ভারত তাদের আন্তরিকতা দেখাচ্ছে উন্নতির জন্য, এবং তারা সবসময় বলছিল কোনো নির্বাচিত বা রাজনৈতিক সরকার আসলেই তারা আবার বাংলাদেশের সাথে সম্পর্ক। তো এই ঢাকা না দিল্লি বলতে বলতে বাংলাদেশের তো দায় পড়ছে কেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের? হ্যাঁ, এই জায়গাটায় আসতে চেয়েছিলাম, আমি জাস্ট ক্লিয়ার হয়ে নিলাম আপনার প্রশ্নটা। এইটা এসেছে, দেখেন এইটা ছাড়া তো তারেক রহমান সাহেব, প্রথম কথা হলো যে উনি তো সরকারেই বসতে পারেননি ভারতের সাথে সমঝোতা করা ছাড়া। এটাই তো পাবলিক পারসেপশন, আমি বলছি না এটা সত্য মিথ্যা, কারণ আমি তো দেখিনি বা যা, কিন্তু পাবলিক পারসেপশন হলো যে তারেক রহমান ভারতের সাথেই সমঝোতা, এবং ভারতের যারা আপনাদের টক শোতে এসে কথা বলে বা পাবলিকলি কথা বলে, তারাও কিন্তু বলছে যে ভারতকে তারেক রহমান ক্ষমতায় বসিয়েছে সেটা। আর তারেক রহমানের তাহলে ইয়েটা কি, যে ক্ষমতায় থাকার জন্য, আর হলো বাংলাদেশের অর্থনীতি, শেখ হাসিনা যত টাকা করি রেখে গেছে সব কিছুর তো তছনছ করে দিয়েছে, আর যা কিছু রেখে দিয়ে গেছে সেটা তারেক রহমানের জন্য, তারেক রহমান ওটা দিয়ে কতদিন চলবেন? এখন যদি পার্শ্ববর্তী দেশের সাথে যদি আপনার সম্পর্ক উন্নতি না করেন, এই যে আপদে বিপদে বাংলাদেশের যে সহযোগিতা ভারত থেকে লাগে, সেগুলো যদি তারেক রহমান গ্রহণ না করেন, তাহলে তারেক রহমান সরকার চালাবেন কিভাবে? সেজন্য তারেক রহমানের এখানে আপনার তার থেকে গরজ আছে। ভারতের থেকে গরজটা হলো যে আপনার ভারতের তো বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। এখন ভারতের এই ক্ষেত্রে আমি ভারতের প্রতি অত্যন্ত ক্রিটিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে, যেটা মূলত বাংলাদেশ হওয়ার কথা ছিল, আমাদের দুর্ভাগ্য যে আমরা কিন্তু বাংলাদেশ বললে দুইটা বাংলাদেশের কথা আমাদের বলতে হয়।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বাংলাদেশ। যদিও বিএনপি বলছেন মুক্তিযুদ্ধের ওনারা পক্ষের, কিন্তু ওনারা যেই ক্লেমে ওখানে ক্ষমতা গ্রহণ করেন, যেই শর্তে পরিচালনা করেন, যেই আলোকে পরিচালনা করেন, ওটা কিন্তু আবার বাংলাদেশের মূলধারার সাথে তার কোনো আপনার সঙ্গতি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে ভারতের সম্পর্ক কিন্তু বলিষ্ঠ হয় নাই। না হওয়ার ক্ষেত্রে আপনার পেছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হয়তো 1 বছর আগে যে পরিমাণ ক্রিটিক্যাল ছিলাম, আজকে সেই পরিমাণ ক্রিটিক্যাল আমি নাই। আমি অনেক কিছু ভেবে দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা আসলে অনেক বেশি ছিল, ভারতীয় তরফেও অনেক প্রজ্ঞার অভাব ছিল, যেটার সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছি। আপনার যখন এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আপনার জয়শঙ্কর সাহেব আপনার যখন তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর একটা চিঠি দেন, ওই যেদিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো, সেই চিঠিটা আবার ভারতের যে হাই কমিশন আছে বাংলাদেশে তারা প্রকাশ করে দিয়েছে। সেই চিঠি পড়ে আমি কিন্তু তাজ্জব হয়ে গেছি। সেই চিঠি সত্যের অপলাপ হয়েছে, অর্থাৎ অতিরিক্ত তারেক রহমানের চাটুকারিতা করা হয়েছে বলতে পারেন, যেটা সত্য না। সেই তো ভারতের মতো একটা ম্যাচিউর দেশের কাছে তো ওইটা কিন্তু প্রত্যাশিত ছিল না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তারেক রহমানের সাথে তাদের যে আন্তরিক সম্পর্কটা মানে আপনার বাড়তি কথাবার্তা বলে যে সম্পর্ক গাঢ়তর করার চেষ্টা করা হচ্ছে, এটাও কিন্তু ভারতের একটা হীনম্মন্যতা। তারা সেখানে আওয়ামী লীগকে যে তাদের যথেষ্ট প্রয়োজন নাই, সেই ধরনের একটা অ্যাটিচিউড কিন্তু তাদের মানে আনকনসিয়াসনেসের মাধ্যমেও কাজ করার যথেষ্ট সম্ভাবনা কিন্তু আছে। এবং সেখানেও কিন্তু সেটা অর্থাৎ ভারত আওয়ামী লীগকে দেখাচ্ছে যে আমরা বিএনপি কে নিয়েও চলতে পারি। কারণ শেখ হাসিনা, দেখেন শেখ হাসিনা কিন্তু প্রকারান্তরে জঙ্গিরা যেটা বলতো যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনি করেছেন, কিন্তু ইউনূস যা কিছু প্রমাণ হিসাবে বের করেছিল, তখন আমরা দেখলাম যে বিশেষ করে যে ট্রানজিট সুবিধা আপনার ভারত শেখ হাসিনাকে দিয়েছিল, যেটা বশির বলেছিল, ইউনূসের ডাকাতদের মধ্যে অন্যতম ডাকাত বশির, বিডি বিক্রেতা বশির বলেছিল যে এই সুবিধা অর্থাৎ বাংলাদেশের কাপড় চোপড় বা বাংলাদেশের আপনার গার্মেন্টস সামগ্রী বা অন্যান্য রপ্তানি সামগ্রী ভারতের বন্দর এবং ভারতের আপনার বিমানবন্দর, অন্যান্য রাস্তাঘাট ব্যবহার করে অন্য দেশে আপনার নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলতো এই মানে বাংলাদেশি জঙ্গিরা 17 বছর 16 বছর এইটা বলেছে যে এই রকম একটা কাজ করে, অর্থাৎ বাংলাদেশের বন্দর, স্থলবন্দর, রাস্তাঘাট ভারতের কাছে বন্ধক দিয়ে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিছে। কিন্তু ইউনূস প্রমাণ করলো কি, বাংলাদেশের কি বিক্রি করেছে তা তো প্রমাণ করতে পারলো না। উপরন্তু দেখা গেল যে শেখ হাসিনা ভারতকে কিনে ফেলেছে। আপনি যদি শুধু জঙ্গিদের ভাষাটা আপনি প্রয়োগ করেন, অর্থাৎ বাংলাদেশকে ভারতের কলোনি বানানো তো দূরে থাকুক, চাপ দিয়ে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের কলোনি বানিয়ে ফেলেছিলেন। আপনি যদি জঙ্গিদের ভাষাটা আপনি যদি নিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করেন, তাহলে নিশ্চয় শেখ হাসিনা ভারত থেকে অনেক কিছু আদায় করেছেন, অনেক চাপ প্রয়োগ করেছেন, মানে নানান কারণে তো ভারতের উপর তখন সেক্ষেত্রে হয়তো তারা মনে করছে শেখ হাসিনাকে দেখাচ্ছেন তুমি এত কিছু চাও, দেখো এই বিএনপি থেকে কিছু না দিয়ে বিএনপির সাথে আমরা কিন্তু সম্পর্ক ভালো করছি। এটা কিন্তু একটা আপনার সাইকোলজিক্যাল ইস্যু এখানে হতে পারে। আর যেটা হলো যে ভারতের তরফ থেকে কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ভুল করা হয়েছে এর মধ্যে। সেখানে আপনার প্রশ্ন থাকলে বলবো, আমি কিন্তু শতপ্রণোদিত হয়ে আপনার বাইরেও অনেক কথা বলে যাচ্ছি। প্লিজ বলেন। না, সেটা হচ্ছে যে এই যে মনে করেন আপনার এখন আপনি যে শেষ যে অংশটা বললেন যে দেখো আমরা তোমার সঙ্গে তো কন্ট্যাক্ট করতে গিয়ে আমরা ডিপেন্ড টেকে যেতে হয়েছে, এইটা দাও ওইটা নাও, কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আমার এটা লাগতেছে না, আমরা যা চাচ্ছি তা পেয়ে যাচ্ছি, দিতে হচ্ছে না কিছু, এইরকম কিনা? না, দিতে হচ্ছে না যে তোমার এত দর কষাকষি, এত তুমি আমাদের কাছ থেকে চাও, তো মানে ব্যাপারটা হয়তো তুমি এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিল যে তুমি ছাড়া বাংলাদেশে আমার কোনো উপায় নাই। এখন দেখো আমি তারেক রহমান, আমার উপায় আছে, দ্বিতীয় উপায় বিএনপি আমার উপায় আছে। এটা কি আসলে সমাধান কিনা ভারতের জন্য? একেবারেই না, ভারতের তো এখানেই হলো যে ভারতের পক্ষ থেকে প্রজ্ঞার অভাব, যেই প্রজ্ঞার অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তির সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্কটা হলো না,
সেটার ক্ষেত্রে দুই তরফের যেমন দায় আছে, এমন যে এখন যেমন বিএনপির সাথে তাদের সম্পর্ক যেভাবে পাবলিকলি এগোচ্ছে, এখানেও ভারত কিন্তু যথেষ্ট আপনার ম্যাচুরিটির পরিচয়টা দিচ্ছে না, যেমন ভারতের লোকজন কথাবার্তায় কোনো ম্যাচুরিটির পরিচয় দিতে পারে না। একেবারেই। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানি, তাহলে অনেক লম্বা আলোচনা শুনলাম, একটা বিষয় শুনি। এই যে ভারত এবং আমেরিকা, এখন ইউনূস সাহেব তো আমেরিকার কলোনি বানিয়ে ফেলছেন বাংলাদেশকে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই নাকি? যেহেতু রিটেন চুক্তি এনডিএ আছে, আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তাতে আমরা কিছু চুক্তিবদ্ধ হয়েছি, যার ফলে আমাদেরকে তেল কিনতেও, রাশিয়া থেকে তেল কিনতে গিয়ে আমাদেরকে আমেরিকার অনুমতি নিতে হয় চিঠি দিয়ে, যে আমি কিনবো কিনা বাবা। তো এই জায়গাটায় ভারত এবং আমেরিকারও তো নিশ্চয়ই একটা ইয়ে আছে, তারা দুই পক্ষই তো বাংলাদেশকে তাদের মতো করে চান নাকি? দেখুন, ভারত আর আমেরিকার মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু টানাপোড়েন সৃষ্টি হয়, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি, দুই দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, এগুলোর ক্ষেত্রে ভারত এবং আপনার যতদিন ভারত তার চীন নীতি পরিবর্তন না করছে ঘোষিতভাবে, অর্থাৎ চীনের সাথে একেবারে পরিপূর্ণ বন্ধুত্বের হাত ধরে তারা এগিয়ে যাবে, ততদিন কিন্তু ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বেসিক কোনো শত্রুতা নাই। ফলে আপনার খলিল সাহেব যদি আরো কিছু আছে বা পরাশক্তির আপনার যেসব স্পৃহা থাকে যে আমার কাছে আসবা না, এটা সেটা অনেক ছোটখাটো বিষয় আছে, কিন্তু মোটা দাগে ভারতের স্বার্থ আর যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। সেক্ষেত্রে তারেক রহমান যদি যুক্তরাষ্ট্রের সাথে বা খলিল এরা যদি যুক্তরাষ্ট্রের সাথে আপনার বোঝাপড়া করে থাকে, এখানে ভারতেরও খুব একটা আপনার মানে সমস্যা নাই কিন্তু। অর্থাৎ মোটা দাগে যতদিন ভারতের সাথে চীনের সম্পর্ক একেবারে ড্রাস্টিক্যালি, সম্পর্ক তো তাদের আসলে খারাপ কিছু নাই, বাঙালি মৌলবীরা অর্থাৎ জঙ্গিরা, বাংলাদেশি মৌলবাদী জঙ্গি স্বাধীনতা বিরোধীরা যেমন ভাবে যে কালকেই পাকিস্তান ভারত আর চীন যুদ্ধ লেগে যাবে, এই ধরনের সম্পর্ক কিন্তু নাই। তারা কিন্তু দেখেন বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করছে, কিন্তু দুই পক্ষ এক ধরনের তাদের মধ্যে শীতল একটা প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতাটা যতদিন থাকবে ততদিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে একটা ইকুয়েশন থাকবে, যেখানে আপনার দুই দেশের বেসিক চাওয়ার কোনো তফাৎ নেই। সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে তাদের খুব বড় তফাৎ থাকবে না অবস্থানের আর কি। তার মানে আমেরিকা যে জিনিসগুলো বাংলাদেশে চাচ্ছিল, যুক্তরাষ্ট্র যে জিনিসগুলো বাংলাদেশ চাচ্ছিল, করিডোর সুবিধা, তারপর সেন্ট মার্টিন সুবিধা, এইসব ক্ষেত্রে তো ভারত মোটেই এগ্রি করবে না এই জায়গায়, না করবে না, সেটা করবে না, সেটা একটা বড় সেই প্রশ্নটা রয়ে যায়। ভারত এটা পছন্দ করবে না, এগ্রি করার বিষয় না, এটা মোটেও পছন্দ করবে না, কারণ কোন যে রাষ্ট্র যে পরাশক্তি হতে চায় সে আরেক পরাশক্তিকে তার এত কাছে আপনার কোন ধরনের ইনফ্লুয়েন্স মানে ক্রিয়েট করুক সেটা চায় না। সেটা একটা দিক আছে, কিন্তু এই জায়গায় আমি আপনার কোন প্রশ্নটার উত্তর দিব, মানে প্রশ্নটা যদি আরো ইয়ে করেন। না, আমি বলছি যে এই যে ধরেন সেন্ট মার্টিন কিংবা যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে তো আমরা অনেক কিছু বলেছি যে আমরা আমেরিকা যা বলবে সে কথা মতো আমরা চলবো। আমেরিকা যদি বলে কালকে থেকে চীনের সাথে তুমি বিজনেস করতে পারবা না, এটা আমার মানতে হবে, এইগুলো নানা বিষয়। এখন আমেরিকা তো নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে ইন করার, মানে সেন্ট মার্টিন করিডোর এইসব বিষয়ে, দুইটা বন্দর তো তারা অলরেডি তাদের মতো করে লিজ নিয়েছে। তো এই ক্ষেত্রে ভারত নিশ্চয়ই এটাকে সহজে এগ্রি করবে না যে বাংলাদেশের আশপাশে বে অফ বেঙ্গলে আইসা কোনো বেস তৈরি করুক আমেরিকা, এটা তো কোনো চাইবে না ভারত। এটা ভারত চাইবে না, চীনও চাইবে না, কেউই চাইবে না। এবং এটা যদি আপনার কার্যকর করে তারেক রহমানের সরকার, ইউনূস তো চলে গেছে, ইউনূস কিন্তু বিক্রি করে দিয়েও চলে যেতে পারে, কারণ ইউনূস জানে যে সে কিন্তু আর যেহেতু আপনার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, আর ইউনূস ব্যক্তি হিসাবে শুধু তার নিজের আপনার পকেট ছাড়া আর কোনো কিছু চিন্তা করে না, সেই দিক থেকে ইউনূস নিরাপদ। কিন্তু তারেক রহমান একইভাবে সবকিছু কার্যকর করে কি নিরাপদ থাকবেন? তারেক রহমানের তো অন্তত বাংলাদেশের তার যে ভোটাররা আছে তাদের কাছেও তো তার একটা মুখ রাখতে হবে।
সুতরাং এটা এত সহজ হবে না। আর বাংলাদেশ যে পরিমাণ বিপদে পড়বে এখান থেকে, দেখেন এই ভূরাজনৈতিক বিষয়গুলা ইরান যুদ্ধের পরে আমাদের কাছে আরো অনেক পরিষ্কার হয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে আমি নিজেও আমার চিন্তা ভাবনা অনেক ভাবে বদলাচ্ছি, এবং আমি দেখছি যে যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে প্রজ্ঞাবান ছিলেন পুরো সিস্টেমে বাংলাদেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে কি হয় দেখবেন, কিন্তু যে জিনিসটা হবে, তারেক রহমান সরকার যে ধরনের একটা আপনার ত্রিশঙ্কু অবস্থায় ক্ষমতায় এসেছে, এবং আমার কাছে তারেক রহমানের সরকারটাকে এমনকি ইউনূসের সরকারের চেয়েও কিন্তু দুর্বল মনে হচ্ছে। এই ধরনের একটা দুর্বল সরকার কিভাবে এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করবে, সেটা আমাদের আসলে খুবই আগ্রহ করে দেখার বিষয় আছে। একেবারে। তাহলে বাংলাদেশের এখন পররাষ্ট্রনীতিটা কি? টিকে থাকা, সরকার থাকা, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির, খলিলের পররাষ্ট্রনীতি যেটা হবে, যে কোনো ভাবে সরকারটাকে টিকিয়ে রাখা, তারেক রহমানের, খলিলের পররাষ্ট্রমন্ত্রী থাকা, এখানে বাংলাদেশের স্বার্থের কোনো বিষয় নাই। তাহলে বাংলাদেশের এখন কোনো পররাষ্ট্রনীতিই নাই নাকি? বাংলাদেশের যে কোনো পররাষ্ট্রনীতি চিন্তা ভাবনা প্রসূত পররাষ্ট্রনীতি নাই, সেটা আপনারা দেখেন নাই। ওই যে খলিল যে কাগজটা বের করলো, ওই চীনের যে আপনার কি বলে সুপ্রিম লিডারকে মেরে ফেলার পর, তারপরে আপনারাই তো অনুষ্ঠান করছেন, আমি তো এগুলো দেখি, যে ওই যে ইরানের রাষ্ট্রদূত আপনার ঢাকায় বসে বলেছে যে আমরা অন্তরে আঘাত পেয়েছি। অর্থাৎ সেখানে কিন্তু দেখা গেল যে অত্যন্ত আপনার শেখ হাসিনা সরকারের সময় যে ধরনের একটা আপনার স্বকীয় আপনার আমাদের যে কোনো জায়গায় স্টেটমেন্ট থাকতো, সাহসের পরিচয় থাকতো, স্বকীয়তা থাকতো, জাতীয়তাবোধ থাকতো, এবং বিভিন্ন ভ্রাতৃত্ববোধ থাকতো, এগুলো সব তো তারেক রহমানের সরকার বিসর্জন দিয়ে দিয়েছে। আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আপনি কি এই ধরনের একটা দুর্বল আপনার দাস সুলভ কাগজ বের করতে, পাবলিশ করতে পারতেন না। শেখ হাসিনা অবশ্যই আপনার এই সুপ্রিম লিডারের মৃত্যুতে শোক প্রকাশ জানাতেন, এবং উনি এমন ভাবে কাগজটা দিতেন সেইখানে অনেক ম্যাচুরিটি থাকতো। মানে এখানে প্রজ্ঞার অভাব, ম্যাচুরিটির অভাব। হ্যাঁ, এখানে এই সরকারের মধ্যে আপনার এখন কথা হলো যে ওই জিনিসটা, মনে করেন যে খলিল যদি একই জিনিস যদি শেখ হাসিনার কাছে নিয়ে যেতেন, কাগজটা পরিবর্তন হয়ে যেত। এখন খলিল তারেক রহমানের কাছে নিয়ে গেছেন কিনা আমি জানি না, বা গেল, কিন্তু যেটা বের হয়েছে সেটা তো বুঝতে হবে যে সেটা তারেক রহমানেরও কাগজ। যখন একটা জিনিস পাবলিশড হয়ে যায়, সেটা তো খলিলের আর একার কাগজ থাকে না। কিন্তু আমরা দেখেন, যত আমরা দেখছি এমন এখন যে খলিলকে যে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আপনার একবার মার্কিন যুক্তরাষ্ট্রে, আবার ওই জয়শঙ্কর সাহেব যেই দরজা দিয়ে ঢুকছেন তার বাইরে খলিল দাঁড়িয়ে থাকছে, এগুলি কি কোনো সম্মানজনক কূটনীতি আপনার কাছে মনে হয়, বা বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে? মোটেই না, মোটেই না। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই যে এখন আপনি যেটা বললেন যে জয়শঙ্কর যেখানে বাইরে হচ্ছেন দরজার মুখে তিনি দাঁড়িয়ে থাকেন, আমেরিকায় গিয়ে দেখলাম তিনি এই জ্বালানি মন্ত্রীর সঙ্গে বা জ্বালানি সচিব তার সঙ্গে চিঠি দিচ্ছেন যে আমার জ্বালানি লাগবে, রাশিয়া থেকে আনতে হবে, অনুমতি দাও। তো এইসব কি আগে কখনো ছিল বাংলাদেশের কোনো সরকারের সময়? না, এরকম অপমানজনক ভাবে ছিল না। আমি এটা খলিলের উপর আল্লাহর গজব হিসাবে দেখি। কিভাবে জানেন? গজবটা ঠিক ওইভাবে না, আমি দেখি যে আপনি যদি অন্যায্য পথে কিছু গ্রহণ করেন, সেটা রক্ষা করার জন্য আপনাকে অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা, লজ্জাহীনতা, দাসত্ব, আপনার মানে ইউ হ্যাভ টু বি সার্ভেন্ট অন সামথিং এলস। এইটাই খলিল হচ্ছে। খলিল এখন ওইটা, যদিও খলিল হয়তো উপভোগ করছে যে বিমানের ফার্স্ট ক্লাসে চড়ে চড়ে এগুলা করছে, বাট তৃতীয় পক্ষ হিসাবে যখন এটা দেখি, আমি দেখি যে খলিল একদিক থেকে মন্ত্রী, তার সারা জীবনের স্বাদ ছিল পররাষ্ট্রমন্ত্রী হবে বাংলাদেশের, আর একদিক থেকে এমন একটা যে সময় এসে এমন একটা দুর্বল সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলো, এবং এমন প্রতিশ্রুতি বিদেশিদের কাছে দিয়ে আসলো যে তার কাজটা হয়ে গেছে অত্যন্ত আপনার চাকর বাকরের একটা কাজ হয়ে গেছে। অর্থাৎ এখানে সে আর পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদাটা কিন্তু পাচ্ছে না, তাকে সারাক্ষণ একটা আপনার অতি দুর্বল একজন কর্মচারী, বিদেশি কর্মচারী হিসাবে তাকে সব জায়গায় আপনার লাঞ্ছিত হতে হচ্ছে। সেই লাঞ্ছনাটা খলিলই সবচেয়ে বেশি ভোগ করছে, আমরা তো বাইরে থেকে দেখে বলছি। আর যারা এগুলো বোঝে না, তারা তো দেখছে বাহ, মন্ত্রী সব জায়গায় যাচ্ছে, মিটিং করে বেড়াচ্ছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি একটা প্রসঙ্গ তুলছিলেন যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, বাংলাদেশে অর্ধেক দখল করেছে, বাংলাদেশ করদ রাজ্য হয়ে গেছে, বাংলাদেশের কলোনি হয়ে গেছে ভারতের। কিন্তু
তর্কের খাতিরে যদি ধরে নিলাম সবকিছু হয়ে গেছে, শেখ হাসিনার সময় বা তার আগের কোন সরকারের সময় এভাবে কি ভারতকে জিজ্ঞেস করতে হতো, ভাই আমি এটা করব, আমার অনুমতি লাগবে তোমার? এরকম কোন ঘটনা তো আমিও তো দেখি না। আপনি একজন কূটনীতিক হিসেবে এরকম দেখছেন কিনা কোন সরকার আমরা যে কোনো বিষয়ে ভারতকে জিজ্ঞেস করতে হবে আমরা এটা করবো কিনা, যেটা এখন আমেরিকাকে পদে পদে জিজ্ঞেস করতে হচ্ছে? না, আরে এটা এটা জিজ্ঞেসও করতে হয় না, বা কখনো হয় নাই। প্রথম কথা হলো, আপনার প্রশ্নের উত্তর হলো যে এটা কখনো করতে হয় নাই শেখ হাসিনার সরকারকে। আর একটা হলো যে যখন দুটা সরকারের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন আপনার এরকম করতেও হয় না। এই যে বারবার যে যে আপনি দাঁড়ে দাঁড়ে ঘোরা জিজ্ঞেস করা, এটা হলো আস্থাহীনতারও কিন্তু প্রকাশ। অর্থাৎ আমরা কিন্তু দুটো পক্ষই আমরা আমাদের অতীতে কিছু কিছু ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের ভারতের দরকার, যেমন ভারতের দেখেন, ভারতের ক্ষেত্রে সবসময় যেটা বলা হয় তাদের স্বার্থ কি, সেভেন সিস্টার্স। এটা একদম একটা বোগাস একটা একটা মানসিক রোগ। এটা ভারত যদি মনে করে বাংলাদেশ থেকে জঙ্গিরা গিয়ে সেভেন সিস্টার্স দখল করবে, এটাও ভারতের মানসিক রোগ। কিছু সমস্যা তৈরি করতে পারে জঙ্গি গিয়ে, সেটা তো কাশ্মীর থেকে এসেও পারে, ভারতের কোনো একটা উত্তরপ্রদেশের জঙ্গিরাও পারে, তাই না? ভারতের যে কোনো একটা জায়গায় গিয়ে আসলে মূল যেটা ভারত যেটা বুঝতে পারলো না, তার বাংলাদেশে কোনটা স্বার্থ ছিল, স্থায়ী স্বার্থ, সেটা ভারতের কোনো কার্যক্রমে গত ৪৫ বছরে ভারতের এটা নিয়ে আমি নিজে একটা ভিডিও করে আমার ইউটিউব থেকে ছাড়বো, যে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ, সংখ্যালঘুদের স্বার্থ যদি ভারত রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারত, তাহলেই কেবল ভারতের স্বার্থ বাংলাদেশে রক্ষিত হতো। সেইটা তো ভারত কখনোই করতে পারেনি। এবং এখন মনে হচ্ছে বাংলাদেশের যে হিন্দু জনসাধারণ, যেটা ১৯৭২ সালে ১৮-২০% ছিল, এখন ৯% হয়ে গেছে, এই যে একটা বিশাল অন্যায় হয়ে গেল বাংলাদেশের একটা একটা ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি, এইটার প্রতি ভারতের কোনো দায়বদ্ধতা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। অথচ এই বাংলাদেশে আপনার ভারত হয়তো ভাবতে পারে এই হিন্দুগুলো আমার এখানে চলে আসছে, ওইখানে এটাতে আমার কি স্বার্থ না, এখানে অনেক গভীর স্বার্থ আছে। যেইভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে চলে যাচ্ছে জঙ্গিদের তাড়া খেয়ে, বা সাম্প্রদায়িক মুসলমানদের তাড়া খেয়ে, বা লোভী মুসলমানদের তাড়া খেয়ে, এইভাবে তো আপনার ভারতও একদিন জঙ্গিরা দখল করে নিবে, একই প্রক্রিয়া চলতে থাকলে। কারণ ভারতে দেখেন, ভারতে ১৯৪৭ সালে যে মুসলিম জনসংখ্যা ছিল পার্সেন্ট, যে শতকরা, আজকে কিন্তু সেটা অনেক বেশি। তখন যদি ১২% থাকে, এখন ২২% হয়ে গেছে। তো সব মিলে না, ভারতের অভ্যন্তরীণ নীতিগুলো অতিশয় দুর্বল, চিন্তা ভাবনাহীন। মনে হয় যে ওনারা সরকারি চাকরি করেন, এর বাইরে আমি কিন্তু তাদের 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 আপনার পলিসির মধ্যে আমি কিন্তু খুব একটা ম্যাচুরিটি দেখি না। তাহলে সর্বশেষ কি দাঁড়ালো, বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলে উন্নয়নের দিকে কিনা, নাকি যা বললেন এতক্ষণ তাতে খুব একটা উন্নয়ন দেখেন না, উন্নয়ন হবে এমনটা দেখেন না? আপনার বাংলাদেশ ভারত সম্পর্ক হলো কি জানেন, আপনার আমি একটা রোগের উদাহরণ দিই। আপনার কারো কারো কোল্ড অ্যালার্জি থাকে, বা কারো আপনার ধুলাবালিতে অ্যালার্জি থাকে, অ্যালার্জি থাকে, সারাদিন নাক দিয়ে পানি ঝরে, আমারও আছে এটা। তখন আমরা কি করি, হিস্টাসিন ট্যাবলেট খাই, নাকের পানিটা কমাই। রাইট। কিন্তু অ্যালার্জিটা বন্ধ করার কোনো ওষুধ নাই, ওষুধ আছে টিকা, বা অনেক কঠিন একটা পদ্ধতি। এখন যেটা চলছে তারেক রহমান সরকারের সাথে, এটা হলো হিস্টাসিন দিয়ে আপনার সর্দি বন্ধ করে রাখা। তার মানে আপনি সম্পর্ক উন্নয়ন দেখছেন না খুব একটা? আমি আপনার মৌলিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মৌলিক পরিবর্তন করতে হলে তারেক রহমানকে গণতান্ত্রিক হতে হবে। তারেক রহমান যদি গণতান্ত্রিক হন, উনি যদি বাংলাদেশের হিন্দুদের আপনার সমস্যার সমাধান করেন, বাংলাদেশ থেকে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, এগুলা যদি তাড়াতে পারেন, তাহলে তো হয়ে গেল। কিন্তু সেই কাজগুলো কি তারেক রহমান পারবেন উনি? মূল যে সমস্যা হিন্দু ঘৃণা, বাংলাদেশের মানুষের মস্তিষ্ক থেকে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা তাড়ানো, এই কাজ কি প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়ে সম্ভব হবে? এটা তো শেখ হাসিনা দিয়েও কঠিন হবে। আর তারেক রহমান যারা এগুলো তৈরি করেছেন, তাদের দ্বারা এটা কিভাবে আপনি সমাধান করবেন? প্রশ্ন। তার মানে ভারত তাইলে এই একটা কথা শব্দ বলে বাজার বাইর, কোনোভাবে সম্পর্ককে উন্নয়ন করে মোটামুটি একটা সম্পর্ক রাখা, এইরকম পলিসিতেই আগাচ্ছে।
ফাংশনাল সম্পর্কটা, কিন্তু আপনার সম্পর্কটা সত্যিকারে আমাদের যে ঐতিহাসিক একটা ভিত্তি আছে মুক্তিযুদ্ধ, যেখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার স্বপ্ন ছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার স্বপ্ন। ভারত যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্র সেকুলার কেউ বলে কেউ বলে না, কিন্তু আমি বলি এটা ভারত সেকুলার রাষ্ট্র এখন। সেকুলার রাষ্ট্র। হ্যাঁ, তো এই যে দুটা স্বপ্নকে একস্রোতে মেলানোর যে আকাঙ্ক্ষা, সেইটা সমাধানের জন্য তো ভারতের তরফ থেকেও কোনো উদ্যোগ নাই, কার্যকর সহযোগিতা নাই, এবং বাংলাদেশের তরফ থেকে তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন যথেষ্ট সমস্যায় আছি। আর এই জিনিসটা তারেক রহমান যদি করেন, সত্যিকার অর্থে করতে পারেন, তাহলে তো তারেক রহমানের কাছে মূল যেটা হলো যে বাংলাদেশ থেকে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা যেটা তার দল এবং তার সহযোগী দল জামাতি ইসলাম জঙ্গিরা তৈরি করেছে, সেই জায়গায় হাত দিতে হবে, সেটা ক্লিন করতে হবে। এটা কতটা দুরূহ কাজ, এটা আমি আপনি বিপুল আমরা কিন্তু বুঝি, তাই না? সেটা কি তারেক রহমান পারবেন? কিন্তু ভারত কি এটা কতটুকু বোঝে, ভারত এগুলো নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করে? কিন্তু দৃশ্য তো আমি দেখি না। ভারতের যেসব লোকজন আপনার টকশো করে, কথাবার্তা বলে বাংলাদেশ নিয়ে, তাদের মগজে অত গভীর চিন্তা আছে, এটা কিন্তু কেউ প্রকাশ করেছে না, আমি অন্তত দেখিনি। একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ ছিল, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে, ভারত তো এটা একেবারেই মনে প্রাণে চাওয়া উচিত নাকি? সেক্ষেত্রে তো বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কিংবা করা, এই ক্ষেত্রে তো ভারতের একটা থাকা উচিত নাকি? আপনার কি মনে হয় যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তারা বাংলাদেশি গণতন্ত্র চায় কিনা আসলে? না, এখন কথা হলো যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এইটার জন্য তো আমরা কিন্তু বিশ্বের কোন রাষ্ট্র থেকে কিন্তু আমরা কোনো প্রতিবাদ পেলাম না, ভারত থেকেও পেলাম না। অর্থাৎ সারা বিশ্ব এখানে আপনার বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে ব্যবস্থাটা গৃহীত হলো, যেটা অবশ্যই টেকসই হবে না, টেকসই হওয়ার কোনো কারণ নেই, সেটাতে কিন্তু সারা পৃথিবী কিন্তু অংশগ্রহণ করে নাই। আমরা শুধু ভারতকে দোষ দিতে পারি। কিন্তু দেখেন, আমাদের যে জুলাইতে জঙ্গি উত্থান হলো, এই জঙ্গি উত্থানের অন্যতম বলিষ্ঠ সহযোগী ছিল জাতিসংঘ, ভলকার টুর্ক। এদের সবাইকে আমাদের লাল বদর বলতে হবে। ভবিষ্যতে জাতিসংঘকে আমাদের স্পষ্টভাবে বলতে হবে, বাংলাদেশে গণতন্ত্র যারা হত্যা করেছে, জঙ্গি উত্থানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তোমরা জড়িত ছিলা জাতিসংঘ হিসাবে, তাই না? আর এখন আমরা যদি গণতান্ত্রিক শক্তি, আমরা যারা আছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদেরকেই কিন্তু কথাগুলো বলতে হবে। এবং বলতে হবে কি, আমরা আওয়ামী লীগের নেতারা যেই বাণীতে বলেন সেটা কার্যকর হয় না, আপনার ইফেক্টিভলি বলতে হবে। অর্থাৎ আপনি ছটছর করে কিছু কথা বলে গেলেন, আরেকজনের কানে দিয়েও প্রবেশ করলো না, মাথার উপর দিয়ে চলে গেল, সেইভাবে বললে কিন্তু এগুলো হবে না। আপনার সত্যিকারের অর্থে আমাদের সত্যিকারের ন্যারেটিভটা সত্যিকারের ভাষায় তুলে ধরতে হবে, আপনার আন্তরিক ভাষায়। সেটা করার তো কোনো বিকল্প নাই। সুতরাং আমরা যেটা বলতে পারি যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন, এটা সারা পৃথিবীতে আমাদের পক্ষে কেউ কিন্তু কথা বলেছে আমি তেমন শুনি নাই, দু একজন বলতে পারে। কিন্তু তাই বলে কি আমরা আমাদের গণতন্ত্রের যাত্রা কি এখানেই ধ্বংস করে দিব? আমরা গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের চেষ্টা করব না? অবশ্যই করব, এবং সাফল্য আমাদের আসবে, এইটাতে কোনো সন্দেহ নাই। এটা আপনি অন্য কোনো অনুষ্ঠান করলে বা আমি আমার ইউটিউবে, ফেসবুকে আমি কিন্তু বলে যাচ্ছি। যারা আজকে মনে করছেন যে আমার কথাগুলো অসম্পূর্ণ, তারা আমার ফেসবুক ফলো করবেন, দেখবেন আমি কিন্তু অসম্পূর্ণ কথাগুলো অন্য জায়গায় এসে বলি। একেবারে প্রসঙ্গের বাইরে একটা প্রশ্ন করি। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেদিন আপনি আবার ডিক্লেয়ার করেন আমি নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে যুক্ত হইলাম। নিষিদ্ধ করার পর আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস ছিল, এইটা নিয়ে যদি একটু বলেন। দিয়েছি, এটা দিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। আমি তো আগে ইউনূসের পক্ষ ত্যাগ করেছি বিভিন্ন, সেটা একটা জিনিস। আমি কখনো আওয়ামী লীগে যোগদান করিনি কিংবা আওয়ামী লীগের সবসময় সমালোচনা করেছি, কিন্তু আমার মনে হলো যে যেদিন তারেক রহমান এই একটা ভুল সিদ্ধান্ত নিলেন, যেটা তারেক রহমানের জন্য আত্মঘাতী হয়েছে, কিন্তু তারেক রহমান এখন সেটা বুঝবেন না, বা আমার কথা কি আর ওনার কানে যাবে? আর ওনার হয়তো সমর্থকরা আমাকে গালি দিবেন। দেখুন, আপনারা যেটা ভাবেন যে তারেক রহমানের অ্যাচিভমেন্ট হলো প্রধানমন্ত্রী হওয়া, না। তারেক রহমানের প্রাইমারি অ্যাচিভমেন্ট হলো উনি যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, হত্যা মামলা যেটা হয়েছে, সেখান থেকে যে উনি এইভাবে বের হয়ে আসলেন, এটা কিন্তু ওনার রাজনৈতিক অর্জন। এই অর্জনটাকে টেকসই করার জন্য ওনার ছিল কিন্তু আওয়ামী লীগের সাথে সন্ধি করা। আদারওয়াইজ আওয়ামী লীগ যখন আসবে তখন কিন্তু সে আর এটার দায়িত্ব নিবে না, সে পুরনো মামলায় কিন্তু উজ্জীবিত করবে।
হ্যাঁ, সেটাকে আবার পুনর্জীবন দিয়ে সেটাই কিন্তু কার্যকর থাকবে। তারেক রহমানের পক্ষে একটা সুযোগ ছিল রাজনৈতিক সন্ধিতে এসে 21শে আগস্ট ভুলে যাওয়া। অনেক সময় এটা হয়, যদিও অপরাধটা সংগঠিত হয়েছে, যারা অপরাধী তাদের মাফ করে দেওয়ার আসলে কোনো সুযোগ নাই, কিন্তু রাজনীতিতে অনেক সন্ধিতে অনেক কিছু মাফ হয়ে যায়। অনেক কিছু, হ্যাঁ। সেই জায়গায় তারেক রহমান কিন্তু এখন সেটা ভাবতে পারেননি, অর্থাৎ ওনার যে মূল দায়বদ্ধতা, একটা অপরাধ সংগঠিত হয়েছে সেটার সাথে উনি জড়িত আছেন বলে আইন আদালতে প্রমাণ হয়েছে, সেখান থেকে উনি রাজনৈতিক সিদ্ধান্তে বের হয়ে এসেছেন। সেটাকে উনি কার্যকর মানে করা, মানে সেটাকে স্থায়িত্ব দিতে হলে ওনার যেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল সেটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হতে পারে, আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিল, আওয়ামী লীগ আর কখনো আসলো না, ওই মামলা আর কখনো আপনার উঠে আসলো না, এটা একটা হতে পারে। সেটা সম্ভব কিনা তারেক রহমান ভেবে দেখবেন। আরেকটা হতে পারতো বাংলাদেশে যেটা আপনার 1991 সালে যে আকাঙ্ক্ষাটা ছিল, 3 জোট না 2 জোটের 3 জোটের রূপরেখা হিসাবে বাংলাদেশে একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম হওয়া, যেটা আবার তারেক রহমানের সরকারি নষ্টের জন্য বা তারেক রহমান বা তার বিএনপি অনেকাংশে দায়ী। 21শে আগস্ট গ্রেনেড হামলা, 2006 সালে আপনার ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগেরও দায় থাকতে কি আছে না আছে সেগুলো দেখে তারা যদি সমঝোতা করে বাংলাদেশকে আপনার জঙ্গিবাদ থেকে মুক্ত করতে পারতেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে আসতে পারতেন, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা সম্মানজনক পজিশন দিতে তো আমি মনে করি আওয়ামী লীগের আর কোনো থাকার কথা ছিল না। কারণ হলো যে দুই তরফে এগুলো নিয়ে অতিরঞ্জিত করেছে, সেগুলোর কোনো দরকার ছিল না। আমরা তো এর মধ্যে আবার সালাউদ্দিন সাহেবকে দেখলাম, উনি সংসদে বলছেন যে হ্যাঁ, উনি বলেছেন যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, অস্বীকার করছেন না। তো অনেক ধরনের জিনিস আছে, এখনো এগুলো দেরি হয়ে যাচ্ছে না। আমি মনে করি যে এই দুটা দল যদি আপনার বাংলাদেশে সত্যিকারে গণতন্ত্র কায়েম করেন, সেটা কিন্তু ভারতের আবার স্বার্থের অনুকূল হবে। এটা ভারত ভারত বললে মনে হয় যে ভারত, আসলে না, যে কোনো অর্থাৎ সভ্যতার যে স্বার্থের অনুকূল হবে, গণতান্ত্রিক বিশ্বের স্বার্থের অনুকূল হবে, সবচেয়ে বড় কথা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের অনুকূল হবে।